আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে ধারাবাহিক প্রোগ্রাম উচ্চতর এইচএসসি উচ্চতর গণিতের অধ্যায়ভিত্তিক আলোচনা, আজকে আমরা আলোচনা করব এইচএসসি উচ্চতর গণিত প্রথম বর্ষের বা প্রথম পত্রের তৃতীয় যেই চ্যাপ্টারটা, সেটা কি সরল রেখা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সরল রেখা চ্যাপ্টারটা আমরা একদম ইনডেপথ যতটুকু আলোচনা করা যায় সেটাই করবো ইনশাল্লাহ, একদম বেসিক থেকে শুরু করে যা। এবং তোমাদের ভিতর তোমরা অবশ্যই এটা মানে এসএসসিতে পড়েছো। এসএসসিতে কোন চ্যাপ্টারে পড়েছিলা খেয়াল আছে? অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি, ওই চ্যাপ্টারটাই, ওটারই কিছুটা অংশ আমরা আজকে আবার আলোচনা করব। তো ওইখানে যদি তোমরা একটু ফাঁকি দিয়ে আসো সমস্যা নেই, আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমরা সরলরেখা যেহেতু শুরু করব, তো সরলরেখা কি, সরলরেখা দেখলে যাতে আমরা চিনতে পারি এটা সমীকরণ কিভাবে গঠন করতে হয়, A to Z নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে তোমরা কোনো ভয় পেও না। তো এখন আমাদের যে আলোচনার ব্যাপারটা, তো শুরুতে আগে কিছু জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে দেখো সরলরেখা শুরুর আগে যে ব্যাপারটা আমাদের মাথায় আসবে সেটা কি, এটা আসলে কিসের পার্ট। প্রথমত এটা হচ্ছে জ্যামিতির অংশ। এটা কিন্তু জ্যামিতি, অনেকে মনে করে এটা বীজগণিত। বীজগণিত মানে জ্যামিতির ভিতরে বীজগণিত আর কি। তো জ্যামিতিক অংশ। তো এখানে প্রথম যে আলোচনার ব্যাপারটা সেটা হচ্ছে আসলে স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে যে স্থানাঙ্ক, দেখো স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট সিস্টেম যেটা, এটা আলোচনা করতে হলে আমাদের একজন বিখ্যাত গণিতবিদের নাম বলতেই হবে। তো আমরা দেখো ওইভাবে তো আসলে বলি না, শুধু দুই একজন যাদের নাম না বললেই নয়, এরকম কিছু ব্যক্তির নাম আমাদের আসলে জানা থাকা খুব জরুরি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকাও দরকার। তো ফরাসি গণিতবিদ রেনে দেকার্তে, এটার নাম হয়তো বা তোমরা অনেকেই শুনেছো, বা যদি না শোনো নামটা ভালো মতো মাথায় গেঁথে নাও। তো রেনে দেকার্তে, উনি বেসিক্যালি ফরাসি। তো উনি প্রথম তোমার হচ্ছে জ্যামিতিতে কিভাবে বীজগণিতকে ইনক্লুড করা যায় সেটা নিয়ে ভেবেছেন, এবং মূলত স্থানাঙ্ক ব্যবস্থার প্রথম মানে ধারণাটা উনিই দেন। তো উনি কি চিন্তা করেছিলেন দেখো, কল্পনা করো যে আসলে মানে একটা সমতল, সমতলটা আমরা এই বোর্ডটাকে কল্পনা করি সমতল, এরকম একটা প্লেন মনে করি। একটা সমতলকে যদি দুইটি লম্ব রেখা, খেয়াল করি দুটি লম্ব রেখা মনে করি, এরকম একটা রেখা এরকম একটা রেখা যদি পরস্পর ছেদ করে, দুটি মানে একটি সমতলকে যদি দুটি লম্ব রেখা পরস্পর ছেদ করে, তবে উনি এখানে দুটি অক্ষের কথা বলেছেন। যদি ছেদ করে তাহলে দেখো এই অনুভূমিক বরাবর, অনুভূমিক খেয়াল করি, এটা হচ্ছে এই ভূমিক, অনুভূমিক বরাবর বা হরাইজন্টাল বরাবর বা আনুভূমিক বরাবর যে তোমার রেখাটা যাবে সেটাকে উনি বলেছেন এক্স অক্ষ বা এক্স এক্সিস, ইংরেজি সহ আর কি লিখতেছি। তো এটা হচ্ছে তোমার উলম্ব বরাবর যে রেখাটা যাবে সেটাকে আসলে ওয়াই অক্ষ বা হরাইজন্টাল লাইন যেটাকে আমরা বলি, ওয়াই অক্ষ, এইভাবে উনি নামকরণ করেছেন। তো এই অক্ষের নামটা কিন্তু তোমরা অনেকে জানো, বাট কোথেকে আসে সেটা জানো না। এই অক্ষরে আমরা কি বলি, কার্তেশীয় অক্ষ বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে বলি। স্থানাঙ্ক ব্যবস্থাটা কি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই কার্তেশীয়টা আসছে মূলত রেনে দেকার্তে থেকে। এই যে ওনার কার্তে, এইখান থেকে বেসিক্যালি এটার উদ্ভব। তো এ হচ্ছে কার্তেশিয়ান প্লেন, এবং এখান থেকে আমরা দেখো তো স্থানাঙ্ক ব্যবস্থায় কয়টা জিনিস জানা দরকার। স্থানাঙ্ক বেসিক্যালি দুই প্রকার। তো একটা তো আমরা বললামই যে কার্টেসিয়ান প্লেন, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এরপর আগে একটু প্রকার ভিত্তিতে শুরু করে আসি, চলো। স্থানাঙ্ক দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। দেখো একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর দুই নাম্বারটা কি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা কম বেশ সকলেই কার্তেশিয়ান যে প্লেন বা কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার সাথে সবাই মোটামুটি ভাবে পরিচিত। কিভাবে পরিচিত দেখো, যে কোনো ভাবেই হোক, এটা তোমরা পড়ছো, আজকে আমরা একটু মানে ডিটেলস আলোচনা করতেছি। পড়ছো বলতে তোমরা এই কার্টেসিয়ান প্লেনটা তোমরা মানে তোমাদের কি বলে বিভিন্ন ছক কাগজে বসানোর সময় এটা ব্যবহার করছো। যেমন আমি যদি তোমাদেরকে বলি 2 3
একটা বিন্দুতে যাও তখন তোমরা কি করো? এক্স অক্ষ বরাবর 2 ঘর যাও, ওয়াই অক্ষ বরাবর কি করো? 3 ঘর যাও। এই বিন্দুটাকে তোমরা বলতেছো 2 3, বা আমরা সবাই বলি 2 3। এটাই কিভাবে যায় এই এই জিনিসগুলোই আসলে। তো এই যে এই পরিমাণ যে তুমি গেছো, এটা কি এক্স অক্ষ বরাবর গেছো না? এটা হচ্ছে এক্স পরিমাণ গেছো, আর এটা হচ্ছে ওয়াই পরিমাণ গেছো, ওয়াই অক্ষের যে মান, সেটা নিয়ে আসলে আমরা চলো একটু দেখি। যে প্রথমত যে কি দেখবো আমরা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা। তো খেয়াল করো, বড় করে দেখাই। আচ্ছা, আমার চিত্রের অবস্থা খুব বাজে, সো এই বিষয়টা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো, রেনেদিকার তীরের নাম কি করেছে? এক্স অক্ষ। আমরা সবসময় লিখি কি এটা এক্স অক্ষ। আর হচ্ছে ভালো কথা, আরেকটা জিনিস বলা হয়নি, সেটা কি এই দুই অক্ষরেখা বা দুই পরস্পর লম্ব রেখা যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা কি বলি? মূল বিন্দু। সেটাকে ও দ্বারা নামকরণ করা হয়, অরিজিন। এটা কি এক্স প্রাইম, বা এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকটা, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখন আমরা একটু কল্পনা করি, চলো যে কোনো একটা বিন্দু তুমি নাও, মনে করো পি নাও একটা বিন্দু, পি বা যে কোনো কিছু একটা তুমি বিন্দু নিতে পারো। যে পি, পি মনে করো এক্স ওয়াই যদি বিন্দু হয়, তার মানে কি আসলে? তার মানে হচ্ছে সেম, এই পরিমাণ তুমি এক্স পরিমাণ গেছো আর এদিকে ওয়াই পরিমাণ গেছো, তাহলে আমরা এই বিন্দু থেকে একটা লম্ব টানি চলো। এই এক্স অক্ষের উপর একটা লম্ব টান দিলাম, তাহলে আমরা কি বলতে পারি? এতটুকু হচ্ছে এক্স, এতটুকু কত? ওয়াই। এখন আমরা কি করব? এই মূল বিন্দু থেকে এই পি বিন্দুটার একটা সরাসরি লাইন টানি চলো। ওকে, এখন এই যে মূল বিন্দু থেকে এই পি বিন্দুটা সরাসরি লাইন টানলাম, এটাকে আমরা কি নামে রাখি দেখো? আর। আর নামেই নামকরণটা বেসিক্যালি করা হয়। তো এইটা যদি পি বিন্দু হয় তাহলে এটা এক্স পরিমাণ, এটা কি ওয়াই পরিমাণ। খেয়াল করি এখানে দুটো জিনিস আমরা জানি, সেটা হচ্ছে প্রথম যে মান যে কোনো একটা স্থানাঙ্কর, প্রথমটাকে কি বলা হয়? ভুজ। এটাও কিন্তু টেনে দেখে একটা নামকরণ করেন, ভুজ। আর এটাকে কি বলা হয়? কোটি। দেখো এটা হচ্ছে ইংরেজিটা হচ্ছে অ্যাবসিসা, আর এটাকে কি বলা হয়? অর্ডিনেট। তো এক্স এর যে পরিমাণ বা এক্স অক্ষ ঘর যে পরিমাণ যাবে সেটা কি? ভুজ। ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণ যাবে সেটা কি? কোটি। এই হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন কোশ্চেন হচ্ছে, এখান থেকে তোমরা যে এই যে আর আর থেকেও আমরা মানে আর নিয়ে কি কাজ এটা জানবো। তার আগে দেখো, এই মোটামুটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে এরকম যে এক্স আর ওয়াই দিয়ে যদি কোনো কিছু প্রকাশ করা যায়, সহজ ভাষা এক্স ওয়াই দিয়ে আমরা যা প্রকাশ করি সেটাই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবার আসো সেকেন্ড পয়েন্ট, সেটা কি ছিল? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ককে খেয়াল করি আমরা, আর থিটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আর থিটা। এখন আর তো মোটামুটি বুঝলাম, যেখানে আর পাইছি, বাট থিটাটা কোথেকে আসলো একটু খেয়াল করি। দেখো, তুমি যে বিন্দুতেই যাও না কেন, এটা সেটা শুধুমাত্র প্রথম অক্ষের মানে প্রথম চতুর্ভাগের জন্য না, সেটা দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় হোক, চতুর্থ হোক, যে চতুর্ভাগের জন্যই হোক না কেন, সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না। তো আমরা যেভাবেই যাব আমরা খেয়াল করবো কি, দেখো এই যে এখান থেকে আমরা কোনটাকে কল্পনা করি, দেখো এটা এবং কোন ঘরে কি হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। দেখো, এই এখান থেকে আমরা একটা কোণ নিলাম মনে করো থিটা। এখন অনেকে বলে থিটাটা আসলে নেওয়ার কারণটা কি? থিটাটা আসলে মানে এটা তো দেখতেই পারতেছি যে ও থেকে পিতে গেলে থিটা হয়ে যায়, মানে তোমার আর পেয়ে যাচ্ছি, ডিরেক্ট চলে গেলাম। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, মানে থিটাটা কেন ইম্পর্টেন্ট, যে তুমি যদি এইখানের যে কোণের মানটা সেটা যদি একটু কম বেশ হয়, তাহলে কিন্তু তুমি একদম পি পয়েন্টে পৌঁছাতে পারবে না। পিতে যাইতে গেলে এখানে থিটাটা একুরেট হইতে হবে। তো হোয়াট এভার, একদম সরাসরি মানে তোমার দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন করে দিয়ে দেখো যে কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয় কিভাবে আমরা মানে তাদের ভিতরে কনভার্সনটা কিভাবে সহজে করা যায় সেটা একটু খেয়াল করে চলো। তো এটা যদি থিটা হয়, তাহলে একটু খেয়াল করি। দেখো, আমরা সাইন থিটা সমান এইটা অনুযায়ী সাইন থিটা সমান কি লিখতে পারি? দেখো সাইন থিটা, লম্ব কোনটা? এটা যদি থিটা হয় তাহলে লম্ব এটা, আর অতিভুজ এটা, ভূমি এটা, তাহলে লম্ব বাই অতিভুজ। দেখো,
লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে শুধু ওয়াই সমান কি লেখা যায় দেখো, আর সাইন থিটা লেখা যায়, অবশ্যই লেখা যায়। আমি যদি এই থিটা অনুযায়ী আমি যদি কস নেই, কস থিটা, কস থিটা সমান কি লেখা যাবে দেখো, ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, অতএব এক্স ইকুয়াল টু কি লেখা যায় দেখো, আর কস থিটা। এটাই হচ্ছে দুটির ভিতরের সেতু বন্ধন। আবারও বলতেছি, যদি তোমার কাছে এক্স ওয়াই দেয়া থাকে অথবা আর থিটা দেওয়া থাকে, কিভাবে একটার সাথে আরেকটা কনভার্ট করবা, এই জিনিসগুলো এখান থেকে আমরা বুঝে নিই। দেখো, তো ওয়াই ইকুয়াল টু কি আর সাইন থিটা এবং এক্স ইকুয়াল টু কি আর কস থিটা। যদি তোমার কাছে আর আর থিটা দেওয়া থাকে, তোমাকে যদি বলে যে আমি পোলার দিলাম, পোলার থেকে কার্টেসিয়াতে যাও, মানে দুইটাই কিন্তু এখানে এখানে একটা অ্যারো দিয়েছি, এটাও দিয়ে দেই। দেখো যে এটার কনভার্সনটাও যদি দুইটাই হয়, তো কি করবা, কিভাবে প্রকাশ করবা সেই জিনিসটা দেখো। এখন যদি আমরা তোমার হচ্ছে ওয়াই বাই এক্স করি, চলো তো দেখি। দেখো তো ওয়াই বাই এক্স করলে কি পাওয়া যায়, এখানে তুমি পাবো আর সাইন থিটা আর হচ্ছে আর কস থিটা, আর আর কাটো, সাইন বাই কস কি ট্যান থিটা। বা এইভাবে আমরা বলতে পারি ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি। তাহলে থিটার মানটা কি হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে এখান থেকে দেখো ওয়াই বাই এক্স হচ্ছে ট্যান থিটা, তাহলে এখান থেকে যদি আমরা থিটাটা বাই করি, সেটা কি হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিভাবে, এই হচ্ছে দেখো যে এক্স ওয়াই যদি থাকে, তোমার কাছে যদি বলা হয় যে আমি কার্তেশীয় থেকে পোলার যাব, পোলার থেকে কার্তেশীয় যাব, কিভাবে যাব, এটা। আর পোলার কি আর থিটা, আর কি মূল বিন্দু থেকে পার্টিকুলার যে বিন্দুতে যেতে বলছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ওই বিন্দুর যে মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে আর। এবং সেটা এক্স অক্ষ থেকে কতটুকু কোণে যাবে, সেই কোণের মানটাই হচ্ছে থিটা। এই দুইটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নেই। তো আশা করি এই এতটুকু দেখার পরে তোমাদের মানে দুইটার ভিতরে যে সম্পর্ক, সেটা মানে তোমার কনভার্ট করতে একটা আরেকটার সাথে মিলাইতে খুব বেশি কষ্ট তোমাদের হবে না। তো তারপর হচ্ছে দেখো, আমরা থিটা কি পেলাম, tan ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা। এইটা এই দুইটা হচ্ছে তোমার কাছে যদি আর আর থিটা দেওয়া থাকে, এই দুইটা দেখো, তোমাকে বলে দিলাম আমি আর থিটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমি একটু লিখে দিই, চলো। সেটা হচ্ছে, দেখো ও আরেকটা ব্যাপার সেটা দেখানো হয় নাই, সেটা হচ্ছে তোমার আর থেকে কিভাবে যাবো। মনে করো এই বিন্দুটাই আমি একটু আগে বললাম কি, এটা হচ্ছে আর, এটা যদি এক্স ওয়াই হয়, তোমার এটা ওয়াই এটা এক্স, আর এর মানটা কত হবে, আর এর মানটা দেখানো হয় নাই। আর আর সমান আমরা কি লিখতে পারি দেখো, থিটা হইলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কি তুমি যদি অতিভুজ আমরা কল্পনা করি, তাহলে অতিভুজের স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বটা ওয়াই, ভূমিটা হচ্ছে এক্স। এবার যদি শুধু আর না, তাহলে কি হবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, এটা এখান থেকেও দেখা যায়, আবার ওইখান থেকেও যদি তোমরা কল্পনা করো, ওইখান থেকেও বের করতে পারবা। তো এই হচ্ছে আর। তো আমি যদি বলি যে তোমার হচ্ছে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করব, আমি তোমাকে দিয়ে দিলাম, মনে করো যে কত দিব, দাও তুমি তোমার ইচ্ছা মতো দাও, ওটা 3, 5 বিন্দু দাও, কল্পনা করো। এটাকে আমি বললাম তুমি হচ্ছে পোলারে নিয়ে যাও, কিভাবে নিবা, ফার্স্ট কাজ আমাদেরকে কি করতে হবে, যে এখানে হচ্ছে এটা কি এক্স, এক্স ইকুয়াল টু 3 আর ওয়াই ইকুয়াল টু কত 5। এখন এখান থেকে আর তো আমরা জানি কি, সেটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর কি করবা 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যেটা মান হয় দেখো 9 আর হচ্ছে 25, তোমার হবে 34 রুট ওভার 34। এটা হচ্ছে তুমি আর এর মান পাইছো, বাট নাও কোয়েশ্চেন ইজ থিটা। থিটা কি হবে, এখন কথা হচ্ছে বলবা একটু দেখলামই যে থিটা হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স, আপনি তো দেখাইলেনই।
বাট মাই ব্রাদার এন্ড সিস্টার্স, এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে থিটা কি সবসময় এটা হবে? এইটা বলার জন্য আমি তোমার এই পর্যন্ত আসছি। দেখো এখন হচ্ছে থিটার মান চতুর্ভাগ ভিত্তিক যে ভিন্ন হয় সেটা আজকে দেখবো। চলো এইটা এখন আমরা দেখব। চলো, এই হচ্ছে ওয়াই দাও, এক্স দাও, তুমি একটু কল্পনা করো। এই হচ্ছে বিন্দু পি, এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা খেয়াল করি, এটা কোন অক্ষ, সরি কোন ঘর? প্রথম চতুর্ভাগ। এক্স অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে কোনো বিন্দু আছে কিনা সেটা বুঝবা কিভাবে? বিন্দু দেখবা দুটেই এক্স এবং ওয়াই দুটেই পজিটিভ কিনা। দুইটা পজিটিভ মানে প্রথম ঘরে আছে। আচ্ছা, প্রথম ঘরের জন্য অলরেডি আমরা প্রমাণটা দেখে ফেলছি। সেটা কি প্রমাণ? যে তোমার এটা যদি থিটা হয় তাহলে থিটা হবে কি tan ইনভার্স ওয়াই বাই এক্স, ব্র্যাকেট দিলাম আমরা। কোশ্চেনে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় কোনো বিন্দু, এখন কথা হচ্ছে বিন্দু দেখে বুঝবো কিভাবে সেকেন্ড কোয়াড্রেন্টে? বিন্দু দেখে বোঝার অপশন আছে। দেখো এক্স এর মানটা হবে নেগেটিভ, ওয়াই এর মানটা হবে পজিটিভ। এখন এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ বলতে আসলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এটাই, আমি যদি তোমার একটা বিন্দু দেই, মনে করো -2 3, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। আমি যদি কোনো বিন্দু দেই, মনে করো যে তোমার হচ্ছে যে কোনো কিছু, তুমি -1 2, যেভাবেই হোক না কেন, তুমি দেখবা প্রথমটা নেগেটিভ কিনা আর পরেরটা পজিটিভ কিনা। যদি এই শর্ত ফিল আপ করো তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আচ্ছা তাহলে এবার একটু আসি। চলো, আমার চিত্রের অবস্থা খুব খারাপ, সমস্যা নাই। তো দেখো এখন একটা বিন্দু নেই, মনে করো এইখানে একটা বিন্দু নেই, মনে করো ওই পি বিন্দুটা এখানে আছে। পি বিন্দুটা আছে, তাহলে কি হবে দেখো, এক্স অক্ষ বরাবর। এটা আরেকটা কথা মাথায় রাখো, বি তোমার এই এক্স বা ওয়াই এগুলো তো হচ্ছে কি আসলে আমরা দূরত্ব নির্দেশ করতেছি, তাই না? দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? হয় না কিন্তু। আসলে তুমি কিন্তু মনে করো এক্স পরিমাণ গেছো, এক্স দূরত্বে গেছো, যেটাই বলো না কেন, আবার ওয়াই দূরত্বে গেছে, আসলে এটা কিন্তু নেগেটিভ না। আসলে আমরা এটা দ্বারা ডিরেকশনটা বোঝাই, যে আসলে এক্স এর ঋণাত্মক দিকে আমরা গেলাম, ওয়াই এর ঋণাত্মক দিক বা ধনাত্মক দিকে গেলাম। তাহলে দেখো এটা কি হবে -x, এটা কি হবে +y। এখন কোয়েশ্চেন ইজ, আমি এই বিন্দুতে গেলে তখন থিটার মান কত হবে? আচ্ছা এখন কথা হচ্ছে থিটা কোনটা? এখানে তো একটা কোণ পাই আমরা, আর থিটা কি এইটা না কি? আচ্ছা এখানে তো থিটা ছিল, এখানে তোমার থিটা নিয়ে কোনো ঝামেলা হয়নি। থিটাটা নিয়ে এবার একটু আগে এটা নিয়ে কল্পনা করো। এটা তুমি নাম কি দিবে? এটা একটা আলফা নাম দিয়ে মনে করো, জাস্ট ধরো এটা আলফা, কিছু না। তাহলে এটা x, এটা কি ওয়াই। যদি শুধু আলফা নাও তাহলে কি হবে? শুধু আলফা নিলে বা এটা এই তুমি এই টেন আলফাই কল্পনা করো, টেন আলফা, লম্ব কত ওয়াই, ভূমি কত -x। আচ্ছা যদি শুধু আলফা নেই তাহলে কি হবে? টেন ইনভার্স ওয়াই বাই -x। আজকে শেষ। এটা যে তুমি নিলা, এটা কি তোমার সেই কাঙ্ক্ষিত থিটা এর মান? নো, কাঙ্ক্ষিত থিটা এর মান হবে পাই থেকে এটা বিয়োগ করব। এখন কথা, কেন পাই থেকে বিয়োগ করব? কথাটা আবার বুঝি, সব সময় মাথায় রাখবো। তখন কথাটা বলেছিলাম কি না, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক হইতে সবসময় আমরা কোনটাকে নিব? এইখান থেকে দেখো, এখান থেকে এই কোনটা, দ্যাট মিনস এইটাকে তুমি কি নামে রাখো? এটা একটু আমরা অন্য কালি দিয়ে এটাকে মার্ক করি, চলো। সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তুমি যদি বিটা ধরো, যেটাই ধরো না কেন, এই আলফা বিটার মানে কনফিউশন তোমরা বলো না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আমাদের টার্গেট কিন্তু আলফা না, আমাদের টার্গেট কিন্তু বিটা। তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই যে কোণ, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কোণের মান। তার সাথে তুমি তো আলফা পাইছো এটা, তাহলে এবার আমার বলো তো টোটালটা কত? টোটালটা কত? এই যে দেখো, এই পুরো একটা সরল রেখা না, আর আমরা কি জানি এক সরল রেখার উপর এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই পুরোটার মান যদি 180 ডিগ্রি হয়, সেইখান থেকে তুমি জাস্ট এই আলফার মানটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই বিটার মানটা পাবো না? তার মানে কি আসলে? তার মানে তুমি যদি এইটার জন্য করো, দেখো এটার জন্য আমরা কি করব? থিটা হবে, এটা তো ইন জেনারেল ফর্মেই বলতেছি। থিটাটা হবে, খেয়াল করি, টোটালটা হচ্ছে পাই, এর থেকে বিয়োগ করব কত? এই এখানে যে আলফার মানটা পাইছিল সেটা কত? দেখো tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন কথা হচ্ছে
এখানে তো বলছি মাইনাস এক্স, মাইনাস এক্স কি রাখবো না রাখবো না? মাইনাস এক্সটা রাখবা না। কেন রাখবা না, বা মাইনাস এক্সটা রাখো না রাখো, এখানে ব্র্যাকেটটা রাখবা না। কেন রাখবো না? কারণ হচ্ছে এখানে আমরা একটা মডুলাস সাইন দিয়ে দিব। এখন এই কেনর উত্তর মানে বলতে গেলে অনেক কিছু বলা সম্ভব, কিন্তু এখন এত কিছু বলবো না। শুধু এটাই বলবো, তুমি যদি মডুলাস না দিয়ে ব্র্যাকেট দাও, এখানে মানটা তো নেগেটিভ আসছে তাই না? যখন তুমি এখানে ট্যান ইনভার্স এই নেগেটিভ মানটা ধরবা, তখন দেখবা এই কোণটা তখন কিন্তু আর সূক্ষ্ম কোণ নাই। তখন এটা 180 প্লাস মানে 90 ডিগ্রি প্লাস সামথিং কিছু একটা হয়ে যাবে, বা যে কোনো কোণ হতে পারে। তখন ঘটনাটা ঘটবে কি? তখন ঘটনাটা ঘটবে হচ্ছে তুমি পাই থেকে আর তখন আর কি মাইনাস করবা, মানে এই কোণটা কিন্তু সূক্ষ্ম কোণ, আলফার মানটা। এটাকে যদি সূক্ষ্ম কোণ আকারে রাখতে চাও, তখন আর এখানে তুমি ব্র্যাকেট রাখতে পারবে না। এখানে তোমার পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন, সেটা আমার পজিটিভ বানাই দিতে হবে। এই কারণে কিন্তু এখানে এই মডুলাস চিহ্নের উৎপত্তি। সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। অবশ্যই আমি এইখানে মডুলাস চিহ্নটা ব্যবহার করব, ঠিক আছে? আর তখন তোমার আর এই মাইনাসটা দেওয়ার দরকার নেই, তুমি ইন জেনারেল ফর্মে দিবা। তখন এক্স এর মান তো তুমি দেখো এখানে নেগেটিভ হোক পজিটিভ হোক যেটাই হোক না কেন, আমার আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। ওকে, এটা গেল সেকেন্ড ঘরের জন্য। এবার আসো থার্ড ঘর। দেখো থার্ড ঘরে আমি এরকম একটা বিন্দু নিলাম, এইখান থেকে এটা যোগ করলাম, এটা হচ্ছে মনে করো আর। আর আরেকটা ব্যাপার, সেটা কি, সকল ঘরের জন্য চারটা ঘরের জন্য আর এর মান কিন্তু সেম। এখানেও যেমন তুমি কি পেয়েছিলে আর এর মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও সেম জিনিসই পাবো, আর এর মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ এক্সটা মাইনাস হইলে ওটা যখন স্কোয়ার করছো তুমি, সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। এখানেও সেমই হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা আর এর মানের চতুর্ভাগ ভিত্তিক কোনো পার্থক্য নাই। এখন আমি একটু খেয়াল করি, এই বিন্দুটা দেখো মাইনাস এক্স এর দিয়ে গেছে এবং নেগেটিভ সাইডও ওয়াইটাও নেগেটিভ। এখন এটা আমরা কি বলতে পারি সুন্দর মতো, দেখো এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, তার মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই। এবার কোনটা একটু কল্পনা করি, জাস্ট এই ত্রিভুজটাকে নিয়ে আমরা কাজ করি, তখন কোনটা কত হবে, এইটা না? এখানে যেরকম আলফা ধরছিল তুমি মনে করো এটারও আলফা ধরো। এই আলফার জন্য আসলে কি হয়, এই আলফার জন্য আমরা লিখতে পারি না সেম ওটার জন্য মনে করো যে টেন ইনভার্স, দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস মাইনাস এই যে ওয়াই বাই এক্স, তুমি ধরো টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন কথাটা হচ্ছে আমি তো এই তোমার এক্স অক্ষের কি বলে এই প্রান্ত থেকে আসলে তোমার হিসাব নিকাশটা করতেছি না। আমাদের কাজ কি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, তার মানে আসলে একদম প্রথম চতুর্ভাগে যে এক্স এর যে পার্টটা পজিটিভ সাইড, তোমার অরিজিনের ডান পাশ থেকে, এইখান থেকে যদি আমরা কল্পনা করি, তাহলে কি হয়, টোটালটা আগে দেখাইছি দেখো এতটুকু কত 180 ডিগ্রি। আর সাথে তুমি নিবা কি এই পরিমাণ কোণ, তার মানে পাই প্লাস সামথিং। তার মানে এখানে যেমন পাই মাইনাস সামথিং ছিল, টোটালটা পাই, এখান থেকে এতটুকু বাদ দিছিলাম। এখন কি করব, টোটাল টাকা নিব এবং এই পর্যন্ত যোগ করব। আমাদের কাজ সব সময় মাথায় রাখি, আমাদের কাজ হচ্ছে বর্ডার লাইন পর্যন্ত যাওয়া। এখানে যেমন দেখো বর্ডার লাইন এইটা, এখানে বর্ডার লাইন এটা, এখানে যখন আঁকবো তখন আমরা বর্ডার লাইন পর্যন্ত যাব। তো এখন এটার জন্য যদি দেখি দেখো তাহলে কি হবে, পাই প্লাস সামথিং। তাহলে আসলে আলটিমেটলি এখানে থিটার মান কত পাও, দেখো পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এখানেও মডুলাস দিব। লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, এইটা দেখো এখানে তুমি এক্স ধনাত্মক দিয়ে গেছো, বাট ওয়াইটা গেছো তুমি ঋণাত্মক দিকে, তার মানে এখানের স্থানাঙ্কটা হবে পজিটিভ এক্স নেগেটিভ ওয়াই। তার মানে আমরা বলতে পারি প্রথম মানটা হবে ধনাত্মক, পরের মানটা হবে ঋণাত্মক। তার মানে কোনো বিন্দু দেখলেই তুমি কিন্তু বলে ফেলতে পারবা এটা কোন ঘরে আছে। কিভাবে, যদি দুইটাই পজিটিভ হয় প্রথম ঘরে, যদি প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ হয় দ্বিতীয় ঘরে, যদি দুইটাই তোমার নেগেটিভ হয় তৃতীয় ঘরে, যদি প্রথমটা পজিটিভ হয় দ্বিতীয়টা নেগেটিভ হয় চতুর্থ ঘরে। এখন তাহলে এখানে আমরা কি দেখবো, দেখো এটা তো আর, আর তো জানোই কি সেটা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নো চেঞ্জ। বাট কোয়েশ্চেন ইজ বাকিগুলো নিয়ে থিটা। এখন আমরা একটু কল্পনা করি, চলো সেম এটাও যদি তুমি আলফা ধরো, আমরা এটার আলফা ধরে কাজ করতেছি,
এটা কি হবে? সেম tan ইনভার্স y বাই এক্স। দেখো কিন্তু আমার তো লাগবে বর্ডার লাইন। চলো এখানে বর্ডার লাইনটা কি হবে, এটা আর একটা মার্কার দিয়ে মার্ক করে চলো। খেয়াল করো, আমার লাগবে হচ্ছে এই জায়গা থেকে একদম এই জায়গা পর্যন্ত, টোটালটা কিন্তু আমার লাগবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে পুরোটা। আমি শুধু এই জিনিসটা বাদ দিয়ে দিই। আচ্ছা এখন কথা হচ্ছে এইখান থেকে এই পুরোটা কত, অর্থাৎ আমি যদি এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসতে চাই, তাহলে আমার কত ডিগ্রি? আমরা সবাই জানি কত, 360 ডিগ্রি, 4 9 36। দেখো 90 90 90 90, 360 ডিগ্রি বা 2 পাই। এখন কোয়েশ্চেন হচ্ছে পুরোটা যদি 2 পাই হয়, তুমি যদি এতটুকু চাও, এখান থেকে এতটুকু চাও, তাহলে এই 2 পাই থেকে এতটুকুকে বাদ দিয়ে দিলেই হয় না? তার মানে কি আসলে, তার মানে এখানে থিটার মানটা হবে হচ্ছে 2 পাই মাইনাস এখানে যে মানটা হচ্ছে দেখো tan ইনভার্স মডুলাস y বাই এক্স। আশা করি এই জায়গাগুলোতে কোনো রকমের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। চতুর্ভাগ ভিত্তিক যে তোমার কার্তেশিয়ান যে বিভিন্ন রূপান্তরগুলো, কোন কোন ঘরের জন্য থিটার মান কত হবে, এইগুলো একটু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এটা তোমরা আরেকটা জায়গায় পাবা, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠলে, বা যদি এর আগেও কারো দ্বিতীয় পত্র পড়তে হয় বা পড়া হয়ে থাকে, সেখানে জটিল সংখ্যা দেখবা আর্গুমেন্ট নির্ণয়ের একটা ব্যাপার আছে। ওইখানে যদিও আর্গুমেন্টের এই দুইটা আর্গুমেন্ট একটু ভিন্নতা আছে, তো ওইটা পরের ব্যাপার, ওটা পরে বলবো। তো আপাতত আশা করি কিভাবে আর থিটা মানে বের করতে হয় সেটা আমরা দেখলাম, ঠিক আছে? সো এই রিলেটেড কোনো সমস্যা হবে না বলে আশা করি ইনশাআল্লাহ। তো এটা আমরা মুছি, এবার আমরা একটু অন্য টপিকে যাব। চলো আমরা রূপান্তরগুলো একটু খেয়াল করি। চলো, তো এখানে যদি রূপান্তরগুলো একটু খেয়াল করি আমরা, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো যে বিভিন্ন বিন্দুর ভিতরে যে আমরা মানে কি বলে এটাকে, একটা বিন্দু কোনটা নেওয়া যায়, একটা এরকম মন মতো নিয়ে চলো। আচ্ছা আরেকটা ব্যাপার, এটা তো তোমরা জানোই, তারপরে বলে দিই। সেটা কি? সেটা হচ্ছে যে যদি ডিগ্রিতে থাকে, সেটা তো হচ্ছে তোমাদের কি বলে এটা, ত্রিকোণমিতিতে যদি অবশ্যই পড়ছো 9 10-এ, বা আমিও আমার একটা ভিডিওতে একদিন আলোচনা করেছি। সেটা হয়েছে তোমার যে ষাটমূলক পদ্ধতি বা ডিগ্রি যে সিস্টেমটা, এটা ডিগ্রিতে থাকে তোমার 90 ডিগ্রি, 30 ডিগ্রি, হোয়াটএভার ইট ইজ। আর যেটা বৃত্তীয় পদ্ধতি বা হচ্ছে রেডিয়ান, যেটা ওইখানে আমরা থিটাকে কিভাবে ইউজ করি, রেডিয়ান দিয়ে। মনে করো পাই রেডিয়ান, এর উপরে সি দ্বারা সার্কুলার সিস্টেম বোঝায়। পাই রেডিয়ান, পাই/2, 90 ডিগ্রি না বলে পাই/2 বলি। তারপরে তোমার 60 ডিগ্রি কি বলি, পাই/3। তোমার 45 কে বলা হয় পাই/4, 30 ডিগ্রিকে পাই/6, এইভাবে 0 ডিগ্রিকে 0 রেডিয়ান, এভাবে বলা হয়। এই রেডিয়ান এবং ডিগ্রির কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা চাই অবশ্যই ম্যাথগুলো সলভ করার জন্য। এটা তো চলো একটা ম্যাথ সলভ করি আমরা। তো মনে করো কার্তেশিয়ান থেকেই তোমার হচ্ছে এই দিলাম আমি, মনে করো 2 45 ডিগ্রি। এখান থেকে আমি বললাম তোমাকে এখান থেকে তুমি পোলারে নিয়ে যাও, তখন তুমি কিভাবে নিবা? দেখো এখান থেকে যদি পোলারে নিতে হয়, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ও সরি উল্টা কথা বলছি। তো এইটা হচ্ছে তোমার পোলার, পোলার থেকে কার্তেশীয়, এটাই দিই। চলো আগে এটা দেখাই, তারপর এটা দেখাবো, সমস্যা নেই। লিখি যেহেতু ফেলছি আর সরাইলাম না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি আর এর মান কত, 2, আর থিটার মান 45। লাগবে কি আমাদের এক্স ওয়াই, কার্তেশীয় মানে কি এক্স ওয়াই, একটু বুঝি ভাইরা। তো এক্স ওয়াই, এক্স ওয়াই লাগে, আমরা সব কি জানি, এক্স ইকুয়াল টু কি আর cos থিটা, আর ওয়াই ইকুয়াল টু কি জানি আর সাইন থিটা। চোখ বন্ধ করে শুধু বসাও, আর এর মান 2, সাইন 45, 2 × sin 45 এর মান কত, 1/√2। কাটাকাটি গুলো কত হবে, √2। সেম দেখো 2
যদিও মান একই হবে, 2 cos, এটা হবে 2 sin 45, 2 × 1/√2 সমান কত? √2। সো কিভাবে দেখো তাহলে, এটার যদি 245 হয়, এটার তোমারই হবে কত? কার্তেশীয় কত হবে? √2, √2। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর হচ্ছে এবার যদি কার্তেশীয় থেকে পোলার বলি, তো এরকম কিছু একটা দেখো। একটা দেখি, তোমার মনে করো যে 1 আর হচ্ছে -√3, এরকম একটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি তাহলে কিভাবে করা যায়? 1 - 3 কার্তেশীয় থেকে পোলার, এখন কিন্তু ভুল লিখবো না, কার্তেশীয় থেকে পোলার। চলো, 1 - √3, তার মানে কি এক্স এর মান কত? 1, আর ওয়াই এর মান -√3। এখন আমার বলো তো, এটা কোন চতুর্ভাগে অবস্থিত আগে এটা বলি। পজিটিভ নেগেটিভ কোথায় ছিল? একটু কল্পনা করো, যে আগে এক্স এর মানটা পজিটিভ, তার মানে ডান দিকে, ওয়াই এর মানটা নেগেটিভ, তার মানে কি এইখানে নিচের দিকে। তার মানে এটা কোন ঘর? অবশ্যই ফোর্থ কোয়াড্র্যান্ট, চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগের জন্য কি নিয়ম সেটা তো খেয়াল আছে, 2 পাই মাইনাস, যেটা বললাম। এখন আমরা চলো আগে ফার্স্ট কাজ কি করবো, আর করবো। আর কিভাবে বের করবো? √(x² + y²), তার মানে দেখো 1² প্লাস -√3², তার মানে 1 প্লাস কত হবে দেখো 3, রুট করলে পাবা 2, শেষ। তার মানে এইটার, যে আমরা যদি বলি তোমার হচ্ছে পোলারটা কত হবে দেখো, আর এর মান হচ্ছে 2। এবার হচ্ছে আমাদের লাগবে কি থিটা, চলো থিটা বাই করি। থিটা কত হবে দেখো, যেহেতু ফোর্থ ঘর তাহলে 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই এর মান কত দেখো, -√3, দেখি -√3, এক্স এর মান 1। এখন আমরা একটু কল্পনা করি চলো, সেটা হচ্ছে যেহেতু এটা মাইনাস আসছে, মডুলাসের ভিতরে তো অবশ্যই মাইনাস হোক প্লাস হোক সব কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, আমরা সবাই জানি। √3/1 মানে কত? √3। তুমি মডুলাস সরাই দাও মানে শুধু পজিটিভ √3 হবে। তাহলে tan ইনভার্স √3, tan কত ডিগ্রির মান হচ্ছে √3? অবশ্যই 60 ডিগ্রি। আর 60 মানে কি? π/3। তাহলে এটা সলভ করলে কত হয় দেখো, 6 - 1, তাহলে হবে 5π/3। তার মানে এটাকে আমরা লিখতে পারি দেখো 2 5π/3। আশা করি কিভাবে রূপান্তর করতে হয় সেটা বুঝতে পারছি। এবার একটা বিন্দু, সেম বিন্দুটা দিয়ে আমি তোমাদেরকে টেস্ট করে দেখাই, তাহলে তোমাদের যাতে কোনো কনফিউশন না থাকে। চলো, এটা গেল 1 মাইনাস, এবার যদি আমি বলি -1 আর +√3, তাহলে কোন ঘরে আছে? -1 +√3, তার মানে এখানে মাইনাস প্লাস সেকেন্ড ঘর। সেকেন্ড ঘরের জন্য তাহলে কি হবে দেখো, আর এর মান 2 থাকবে, কারণ তুমি আলটিমেটলি দেখো, তখন তুমি -1 দিবা আর +√3 দিবা 2। থিটার মান কত হবে, যেহেতু সেকেন্ড ঘর, তাহলে 2 পাই মাইনাস না হবে কি পাই মাইনাস, আর এখানে তোমার মাইনাসটা হয়ে যাবে এখানে, যেখানেই দাও না কেন এখানে তো মডুলাস পজিটিভ থাকবে। তাহলে কত tan ইনভার্স √3, তখন হয়ে যাবে এটা আলটিমেটলি π/3, পাই মাইনাস π/3, তখন তোমার এটা হবে হচ্ছে 3 - 1, তাহলে 2π/3। যদি আমি এটা দেই তখন হয়ে যাবে 2, 2π/3। এবার একটু থার্ড ঘরে কল্পনা করি চলো, দুটোই মাইনাস দাও। দুটা মাইনাস হলে কি হয় দেখো, দুইটা মাইনাস হলে হবে কি এদিকে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। আচ্ছা, এক্স তো পজিটিভই হবে, সরি আর তো পজিটিভই হবে, কেন? -1 -√3², দেখো আলটিমেটলি কি পজিটিভ 2। এবার থিটার মান কত হবে দেখো, এটা কি ঘর? থার্ড ঘর। থার্ড ঘর আমরা কি জানি, পাই প্লাস tan ইনভার্স এটা, তাহলে পাই প্লাস দাও সেম, পাই প্লাস 3 আর 1 কে 4, 4, 2π/3 হয়ে যাবে 4π/3।
দেখছো একটা ম্যাথ দিয়ে সব করলাম। আর প্রথমটা কি হবে, এটা অলরেডি করা হয়ে গেছে। তারপর যদি প্রথম ঘরের জন্য দেখতে চাও, জাস্ট 1√3 দিই আমরা। এটা তো 2 হবে কারণ দুটোই পজিটিভ। সব সময়ের জন্য আর এর মান ফিক্সড। ফিক্সড বলতে কি, ওই পার্টিকুলার ম্যাথের জন্য তোমার এখানে ধনাত্মক ঋণাত্মকের জন্য আর নেগেটিভ হবে না, আর ওটাই থাকবে। এখন হচ্ছে থিটার মান দেখো, ফার্স্ট ঘর, তার মানে আসলে আমাদের আর এখানে পায়ের দরকার নাই। প্লেন ট্যান ইনভার্স y/x এটাই হবে, আর কিছু না। এখানে তো মাইনাসটা হবে না, তাহলে √3। তাহলে দেখো ট্যান ইনভার্স √3, ট্যান ইনভার্স √3 সমান আমরা কত জানি, π/3। জাস্ট এটা কত হবে, π/3। তাহলে এটা হবে 2, π/3। আশা করি কার্তেশীয় থেকে পোলারে কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আমরা দেখব পোলার থেকে কার্তেশীয়। √2, তারপর তোমার হচ্ছে 135 ডিগ্রি, এরকম একটা ম্যাথ আমরা সলভ করি চলো। তাহলে পোলার থেকে কি বললাম, কার্তেশীয়। পোলার থেকে কার্তেশীয় আমরা কি জানি, পোলার ফর্মটা কিভাবে থাকে, আর থিটা। আর কার্তেশীয় কি, এক্স ওয়াই। আর থিটা যেহেতু, তাহলে আর এর মান হচ্ছে √2, থিটার মান কত, 135। এখন তুমি সলভ করবা, দেখো কিভাবে করবা। আমরা কি জানি, পোলার থেকে কার্তেশীয়তে গেলে কিভাবে করতে, এক্স ওয়াই তো, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে করো, আর এর মান কত, √2 cos 135। এখানে দেখো কত হবে, আর এর মান কত, √2 সাইন তোমার হচ্ছে 135 হবে। তো দেখো cos 135 এর মান কত হবে, এটা যদি আমরা ভাঙি, একটু কল্পনা করো তো, সেটা তোমার হবে হচ্ছে, এটা হবে তোমার -1/√2। ক্যালকুলেটর করে দেখো তোমরা। আর এটা হবে সাইন 135, তো এটা হবে তোমার হচ্ছে পজিটিভ 1/√2। √2 কাটা যাবে, √2 কাটা যাবে, দেখো কত হবে, -1, আর এটা কত হবে, +1। এটা আমরা কি লিখতে পারি, -1 +1। খুব সিম্পল, সুন্দর। এরপরে যদি আমরা তোমার হচ্ছে আরো কিছু দেখতে চাই, তাহলে সেটা আমরা দেখতে পারি চলো। আমাদের একটা ম্যাথ আছে, √2 -3π/4। এখানে নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে কি করবো সেটাও দেখে নাও। আর তো হচ্ছে তোমার √2, আর থিটার মান কত, -3π/4। চলো করি আমরা। এক্স কত হবে, আর cos থিটা। দেখো √2 cos -3π/4। খেয়াল করি, cos অফ মাইনাস থিটা, বেসিক ত্রিকোণমিতি, মাইনাস থিটার কি, cos অফ মাইনাস থিটা কি হবে, পজিটিভ হবে। আমরা কি জানি, দুইটা শুধুমাত্র পজিটিভ হয়, নেগেটিভ অ্যাঙ্গেল হলো ভিতরে, cos আর sec। বাকি যে তোমার চারটা ত্রিকোণমিতিক অনুপাত আছে প্রত্যেকটা কিন্তু নেগেটিভ হবে। শুধুমাত্র cos এবং sec এর ক্ষেত্রে ভিতরে নেগেটিভ হলেও আলটিমেটলি সেটা পজিটিভ থাকবে। তার মানে এটা কি হবে, cos 3π/4। ওকে, √2, এবার cos 3π/4 এর মানটা আমরা ক্যালকুলেট করবো, এটা দেখি চলো। আর sin থিটা, √2 sin অফ -3π/4। আলটিমেটলি এটা হবে তোমার √2 sin অফ -3π/4, মানে কি মাইনাস sin 3π/4। আচ্ছা, এই মাইনাসটা আগে দাও, √2 আর sin 3π/4, যেটা দেখো 3π/4 হচ্ছে তোমার হবে হচ্ছে এই 135 ডিগ্রি। cos 135 একটু দেখলাম আমরা, cos 135 হচ্ছে তোমার -1/√2। আর দেখো sin 135 কত হবে, 1/√2।
এই রুট টু রুট টু কাটা -1, এটা কি হবে -1। তাহলে x এর মান কত দেখো, x এর মান হচ্ছে -1, y এর মানও -1, তাহলে আমরা এটা বলতে পারি দেখো এই যে √2, -3π/4, এটা আসলে যদি আমরা লিখি -1 -1। এই হচ্ছে পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলারের রূপান্তর। আশা করি রূপান্তর নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার বলা হয় না, সেটা শুরুতেই বলতে চাইছিলাম, সেটা হচ্ছে তোমরা তো সংখ্যা রেখা দেখছো না, নাম্বার লাইন, এটা কিন্তু একমাত্রিক। যেমন আমরা যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা নিয়ে কাজ করছি বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এগুলো কিন্তু দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক বলতে কি বোঝাচ্ছে দেখো, দ্বিমাত্রিক তুমি একটা সিঙ্গেল পয়েন্টের উপর বেস করে কিন্তু তুমি কোনো কিছু করতে পারবে না। তোমার যদি এই বিন্দুতে পৌঁছাতে হয়, তোমার এক্সও লাগবে, ওয়াইও লাগবে, তোমার এক্স এর দিকে ডিরেকশন লাগবে, ওয়াই এর দিকে ডিরেকশন লাগবে। বাট নাম্বারস যে লাইনটা বা সংখ্যা রেখা যেটা আমরা বলি, এখানে কিন্তু জাস্ট সিম্পলি একটা নাম্বার, জাস্ট একটা পয়েন্ট হলেই তুমি কিন্তু তোমার কাজ করতে পারতেছো। যেমন মনে করো আমরা মাঝখানে যেটা ধরি সেটা কি শূন্য, এবার শূন্যের ডান পাশে কি ধনাত্মক মান, যেমন মনে করো 1 হইতে পারে, 2, 3, 4 এরকম আপ টু যেতে থাকবে যতদূর সম্ভব, -1, -2, -3, -4 এরকম, -5। যখন আমি বলবো জাস্ট 3, তার মানে তুমি বুঝাচ্ছ পয়েন্টার এইখানে আছে। যদি বলি আমি -5, পয়েন্টটা আমার এইখানে আছে। এইটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল। সংখ্যা রেখা দেখছো, এটা চ্যাপ্টারের শুরুতে বলতে চাইছিলাম, বাট সামহাও সেভাবে বলা হয়নি। তো এই হচ্ছে মানে স্থানাঙ্ক ব্যবস্থার খুঁটিনাটি একদম। এবার আমরা আরেকটা জিনিস দেখব। তো একটু তোমরা একটু খেয়াল করো, দেখো এখন আমরা কি নিয়ে আলোচনা করব। এখন এই চ্যাপ্টারে মোটামুটি কার্তেশীয় স্থানাঙ্ক, যেমন তোমার 3.1 যেটা বা 3a, এটা মোটামুটি এই কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটা ব্যাপারের উপর খুব বেশি তোমার হচ্ছে রিলেটেড। এখন যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে তোমার দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। খেয়াল করো, আচ্ছা চলো আমরা তাহলে দুই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় নিয়ে আলোচনা করি। এখানে একটা বিন্দু হচ্ছে কত x1 y1 ধরো, আরেকটা বিন্দু হচ্ছে x2 y2। এরকম মনে করো দুইটা বিন্দু আছে তোমার কাছে, একটা বিন্দু x1 y1, আরেকটা বিন্দু কি x2 y2। এখন এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তোমাকে। একটা কাজ করি, তাহলে আমরা এই সাইড দিয়ে লিখে দিই, তাহলে ওইদিকে একটু জায়গা থাকবে। এই হচ্ছে স্থানাঙ্ক, দিলাম আমরা এক্স ওয়াই, আলাদা করলাম। একটু ভালো করে দেখলে তোমাদের তোমরা সূত্রটা সবাই কম বেশ মুখস্থ করো, কিন্তু মুখস্থ কেন করো, কোত্থেকে আসে, এটা তোমরা আজকে পেয়ে যাবে। এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না তোমাদের। যে কোনো দুইটা বিন্দু আমরা এখানে কল্পনা করবো। মনে করো একটা বিন্দু ধরলাম আমি এখানে, একটা বিন্দু ধরলাম মনে করো, জাস্ট তুমি ধরো এটা এ বিন্দু ধরছো। আর যেহেতু একটা বিন্দু, তাহলে তার একটা স্থানাঙ্ক আছে, এক্স এর দিকে একটা মান আছে, ওয়াই দিকে মান আছে। আমি এটা ধরলাম x1 y1। চলো, আচ্ছা আরেকটা বিন্দু ধরলাম আমি এখানে, যেটার নাম দিলাম আমি বি, এটার একটা স্থানাঙ্ক আছে x2 y2। এখন একটু খেয়াল করি ভাইয়ারা, সেটা হচ্ছে তুমি এই বিন্দুটা a x1 y1, এই কথার মানেটা কি? এই কথার মানে কি এরকম না, আমি যদি এই বিন্দু থেকে একটা লম্ব টান দিই, খেয়াল করো, তুমি এটা ছিল মূল বিন্দু, ও কি 0 0, আচ্ছা 0 0, এই বিন্দু থেকে তুমি যখন এই বিন্দুতে গেছো, এই কথার মানে কি তুমি এই x অক্ষ ঘর পরিমাণ x1 পরিমাণ গেছো এবং y অক্ষের দিকে y1 পরিমাণ উঠছো।
খুব সুন্দর সিম্পল কথা। আচ্ছা, আবার যখন তুমি এখানে x2 y2 তে গেছো, আবার যদি আমি এই বিন্দু থেকে একটা লম্ব টান দিই, তাহলে আমি কি বলতে পারি না যে তুমি এইখান থেকে টোটাল যে ডিস্টেন্স এই পর্যন্ত, এটা হচ্ছে x2, তুমি মূল বিন্দু থেকে এখানে x2 পরিমাণ গেছো, কারণ এটা x2 y2 বিন্দু, মূল বিন্দু থেকে তুমি গেছো x2 পরিমাণ, এবং x2 থেকে তুমি আবার গেছো এখানে টোটালটা কত y2 পরিমাণ, এটা বলা যায় তো। সুন্দর। এখন আমাদের তো লাগবে এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই না? এই দুইটা নিয়ে আমরা এখন কাজ করবো, চলো। এখন যদি এই দুইটা নিয়ে আমরা কাজ করি, তাহলে তোমার এটা একটু রেড মার্ক দিয়ে দিই, চলো, যে আমাদের কাজ হচ্ছে এটা থেকে এই বিন্দুর ডিস্টেন্স নির্ণয়। আচ্ছা, তাহলে এখন আমরা এইখানে একটা এই রেখার উপর একটা লম্ব টান দিব, এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব টান, চলো। আচ্ছা, এখন একটু খেয়াল করি, এইখান থেকে এই বিন্দু টোটালটা কত x2, এখান থেকে এই বিন্দুর কতটুকু x1। এখন আমার দরকার হচ্ছে, এটা দিয়ে দেখাই, যে তোমার এইখান থেকে এতটুকু দরকার আমার, এতটুকু, এতটুকু বাই করবো কিভাবে, দাগ দিই, চলো। টোটালটা হচ্ছে x2, এখান থেকে এতটুকু x2, এখান থেকে এতটুকু x1, তাহলে এতটুকু কত x2 মাইনাস x1, বলা যায় না? মনে করো পুরোটা 10 আর এতটুকু 3, তাহলে এটা কত হবে 7, 10 থেকে তুমি এটা বাদ দিয়ে দাও, 7, সিম্পল। তাহলে এটা কত x2 মাইনাস x1। এবার এইখান থেকে এটা টোটালটা হচ্ছে y2, এইখান থেকে এটা টোটালটা হচ্ছে y1, তাহলে আমি বলতে পারি না যে এটা যদি y1 হয় এটাও y1, কারণ কি দুটি, এটাও দেখো এটা আর এটা কি পরস্পর সমান্তরাল সরলরেখা, তাই না? সমান্তরাল সরলরেখা, এবং এই দুইটা রেখাও পরস্পর সমান্তরাল, তাহলে অবশ্যই এই এটার ডিসটেন্স আর এটার ডিসটেন্স সমান হবে, তাহলে এটা y1 হলে এটা y1। আমার লাগবে এইটা টোটালটা, দেখো এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই টোটালটা হচ্ছে y2, তাহলে আমার দরকার হচ্ছে মনে করো এতটুকু, এতটুকু আমরা কিভাবে করবো, টোটালটা হচ্ছে y2, এখান থেকে y1 বাদ দাও, তাহলে এটা কত হবে y2 মাইনাস y1। এখন এটা যেভাবে বলছি যে এটা হচ্ছে x2 মাইনাস x1, তাহলে এটা কি হবে, এটা x2 মাইনাস x1 হলে এটাও x2 মাইনাস x1। যে লজিকটা এখানে খাটাইলাম সেটা খেয়াল করো, এই রেখা পরস্পর দুটি কি সমান্তরাল রেখা, আর আমরা কি জানি দুটি সমান্তরাল রেখা সবসময় কি সমান দূরত্বে অবস্থান করে। এইখানে যদি রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় x2 মাইনাস x1, এটাও কি হবে x2 মাইনাস x1। এখন এত কিছু কেন বাই করলাম আসলে, এই দুই বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র দেখানোর জন্য, একটু খেয়াল করো। এবার আমরা আর মনে করো যেই করবো না, মানে বেশি ঝামেলা করবো না, চলো। সেটা হচ্ছে এটা যদি থিটা হয়, লম্ব কোণটা এটা, ভূমি কোণটা এটা, অতিভুজ কোণটা এইটা। আচ্ছা, এবার এ বি তো নামকরণ করছি, তাহলে চলো সি নামকরণ করি। ওকে, আমার লাগবে কি এ বি, তাই আমি কি এটা বলতে পারি যে তোমার দেখো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তুমি কি এটা বলতে পারো না, এ বি স্কোয়ার সমান, কি বলতে পারি আমরা, এ বি স্কোয়ার, সবসময় তো এসি স্কোয়ার করে আসছো, আজকে এ বি স্কোয়ারই করো। এ থেকে বি, এ বি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এসি স্কোয়ার, বলা যায়? আচ্ছা, এবার বলো তো এটাকে, আচ্ছা এবার এটাকে আমরা এইদিকে নিয়ে আসি, চলো এইদিকে আই না, জিনিসটা তো দেখাই দিই, কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, যেটাই লেখো না কেন কোনো সমস্যা নেই, আগে এক্স তো তাই এটা লিখলাম, চলো। তাহলে এই বিসি এর মান কত, বা এসি এর মান কত, এ থেকে সি এর মান x2 মাইনাস x1, x2 মাইনাস x1 হোল স্কোয়ার, এই যে দূরত্ব তার উপর স্কোয়ার দিছি, কিন্তু এটা আকাশ থেকে বলা নাই, প্লাস বিসি y2 মাইনাস y1, দেখো y2 মাইনাস y1 হচ্ছে বিসি এর মান, যেহেতু বিসি এর স্কোয়ার, তাহলে y2 মাইনাস y1 এর স্কোয়ার। এবার যেহেতু আমরা কি পাইছি, এটা কি এবি স্কোয়ারের মান ছিল, তাহলে আমার লাগবে তো শুধু জাস্ট ওই দূরত্বটা, তাহলে শুধু যদি এবি দেই, এবি, তাহলে কি হবে
এখানে যেহেতু তো আমি স্কোয়ার থেকে তোমার কি করছি, রুট করছি, তো এটা আমি রুট করে ফেলবো, এটা রুট টান দেই সুন্দর মতো। এইখান থেকে এই দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র আসে, বা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যদি তোমার বিন্দু দুইটা জানা থাকে, কখনোই তুমি আটকাবা না। সেটা কি হবে দেখো, খেয়াল করো সব সময়, যে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, এই হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। আশা করি কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি আগের থেকে জানো, হ্যাটস অফ টু ইউ। ওকে, সো এটা গেল আমাদের, দেখো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ওকে, চলো এখন এই চ্যাপ্টারটা বেসিক্যালি কিন্তু এই দূরত্ব নির্ণয় নিয়ে, আর ওই হচ্ছে তোমার কি বলে কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, এগুলো নিয়ে। আচ্ছা, এই তোমার সরল রেখায় আরেকটা ব্যাপার এখন আমরা ক্লিয়ার করব। দেখো আমরা কি আলোচনা করতেছি, সরল রেখা। তো সরল রেখায় যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা সরল রেখা জিনিসটা কি। তো সরল রেখার সমীকরণ দেখলে কেমনি বুঝবো, সরল রেখার যে সংজ্ঞাটা তোমরা পড়ছো সেটা পড়ছো, ঠিক আছে। আমি তো দেখো, আমরা সরল রেখা নিয়ে তখন কি করলাম, বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করবো কি নিয়ে, এখন আমরা সরল রেখা নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট অফ অল জানতে হবে সেটা সরল রেখা কি। তোমরা কিন্তু মানে এটা কম বেশ অনেকেই জানো, সংজ্ঞা অনেকে মুখস্থ করছে। তো এটাতে অনেক রকমের সংজ্ঞা আছে। সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে একুরেট বা পারফেক্ট একটা সংজ্ঞা হইতে পারে এরকম, একাধিক বিন্দু, একাধিক, খেয়াল করে, একাধিক যে বিন্দু যদি মানে তোমার মিলিত হয়, তাদের চলার পথ যদি তোমার হচ্ছে কি বলে সোজা হয়, বা কি বলে কোনো ধরনের বক্রতা না থাকে, তাদের দিক যদি এক হয়, দিকের যদি কোনো ধরনের পার্থক্য না থাকে, তবে সেটা হচ্ছে সরল রেখা। তো বা আরেকটা সংজ্ঞা আছে যে, যে রেখা সর্বদা সরল পথে চলে, মানে কোনো দিকে তার বাঁক নেয় না, সেটা হচ্ছে সরল রেখা। তো তোমরা তোমাদের মতো দেখে নিও আসলে। তো ফ্যাক্টর ইজ সরল রেখার কখনো মানে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট না, ইকুয়েশন দেখলে যাতে তোমরা চিনতে পারো সরল রেখা কি, এটা কি সরল রেখা কিনা, সেটা আজকে দেখাবো। দ্রুত বললাম আমি সরল রেখার সংজ্ঞাটা আসলে কি। তো যদি কখনো সরল রেখা দেখে চিনতে চাও, সবসময় মাথায় রাখবা আগে চলক কি, এগুলো জানতে হবে। এটা 9-10 পড়ছো। আবার একটু বলি, চলক মানে আমরা কি দ্বারা প্রকাশ করি, এক্স ওয়াই জেড, ঠিক না? যে যে সমস্ত জিনিসগুলো আমরা তোমার বীজগণিতে ধরে থাকি, যাদের মান হচ্ছে কি পরিবর্তনশীল, মানে বিভিন্ন আমাদের বয়স থেকে শুরু করে অনেক কিছুতেই এগুলো ধরি না, যেটা হচ্ছে চলক, কোনো একটা আননোন জিনিসকে বের করার জন্য, যেটাকে ইংরেজিতে কি বলি আমরা, ভ্যারিয়েবল। তো এক্স ওয়াই জেড, এইগুলার সবসময় মাথা রাখবে, এগুলার পাওয়ার, যে পাওয়ার হইতে হবে সর্বোচ্চ এক। তুমি সমীকরণ দেখবা, এক্স আছে মনে করো শুধু, তুমি দেখবে এক্স এর পাওয়ার কত। যদি সবগুলার পাওয়ার বা এক্স এর যে পাওয়ার সেটা শুধু এক থাকে, একের বেশি কিছু না, বা ওয়াই হোক জেড হোক যদি একত্রিত থাকে, একের বেশি যদি না হয় তাহলে সেটা সরল রেখা। একের বেশি হলেই সেটা আর সরল রেখা নাই, সেটা বক্ররেখা। এখন তুমি বলতে পারো যে একটু সমীকরণ দিয়ে দেখান, দেখাই চলো। মনে করো যদি এক চলক বলো, তাহলে এটা হইতে পারে এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, এটা সরল রেখার সমীকরণ। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, দুই চলকের এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা তিন চলকের। দেখো এ বি সি এগুলো কি ধ্রুবক, এ বি সি ডি ধ্রুবক, এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলক, এক্স ওয়াই এক্স, এটা এক চলকের, এটা দুই চলকের, এটা তিন চলকের। এই হচ্ছে সরলরেখা। প্রতিটা ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা কি, আমরা একটু তাকাই এগুলোর দিকে। এক্স এর পাওয়ার কত, ওয়ান, 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 খেয়াল করি সবকটার পাওয়ার কিন্তু ওয়ান, একের বেশি পাবাই না। যদি কোনো সমীকরণ দেখো যে মনে করো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এরকম কিছু একটা আছে, তোমার জিজ্ঞেস করো সরলরেখা কিনা, তুমি কি এখানে ঢাল নির্ণয় করতে বসবা? দরকারই নাই, তুমি জাস্ট সমীকরণ দেখবা, বলবা না সরলরেখা না। কেন না? কারণ এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার একাধিক মানে সেটা সরলরেখা না, সিম্পল।
এখন কথা হচ্ছে যে আমরা আসলে মানে আমাদের ম্যাথমেটিক্সে কিভাবে কি বলে এটা কি স্ট্যান্ডার্ড ফর্মটা কি আসলে এই তিনটা তো আছেই। এটাও বলা যায় যে আমরা দুই চলক, এক চলক, তিন চলকের আদর্শ আকার। এখন আমরা যদি দেখি যে তোমার কাছে ঢাল দেয়া আছে, মনে করো এম হচ্ছে ঢাল, আর হচ্ছে তোমার কাছে আছে হচ্ছে ঢাল আর এক বিন্দু থাকতে পারে বা যে কোনো কিছু থাকতে পারে, জাস্ট ঢাল আছে। তাহলে ঢাল থাকলে সেটা সমীকরণ কিভাবে করে সেটা দিয়ে দেখাবো, বিন্দু থাকলে সেটা দিয়ে কিভাবে করে সেটা দিয়েও দেখাবো। তো আগে একটু এটা নিয়ে, এই হচ্ছে সরলরেখা কিভাবে দেখে। এখন দেখো ঢালটাকে এটা নিয়ে আলোচনা করবো, তারপর কাজ শেষ করে দিব। দেখো ঢাল নিয়ে যদিও আমাদের এই চ্যাপ্টারেরই কিছু সময় পর আলোচনা হবে, কিন্তু যেহেতু সরল রেখাটা বলতেছি, ঢালটা বলে দিই চলো। ঢাল তোমরা কিন্তু 9-10 পড়ছো, মানে ক্লাস কি বলে এটাকে চ্যাপ্টার 11-এ। ওখানে কি বলছিলাম, ওখানে তোমাদের ছিল কিন্তু দুইটা বিন্দু দেওয়া ছিল। দেখো একটা বিন্দু x1 y1 হলে আর একটা বিন্দু x2 y2 হলে তোমরা তখন ঢাল নির্ণয় করতে হবে। কিভাবে ঢাল নির্ণয় করতে বলো তো, y2 মাইনাস y1 বা y1 মাইনাস y2 যেটাই বলো না কেন, x2 মাইনাস x1। যদি y2 আগে দাও তাহলে নিচে x2 আগে দিবা, মানে যেটা নিবা ওইটারই রেফারেন্স হিসেবে ধরবা। আগে যদি তুমি হচ্ছে কি বলে এখানে y1 আগে দাও তাহলে এখানেও x1 আগে দিবা। সিম্পল কথা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর মানে কি পার্থক্য, দুইটা কোটির পার্থক্য নিবা, তাকে ভাগ করবা কি দিয়ে, ভুজ দুইটার পার্থক্য দিয়ে। এই হচ্ছে ঢাল তোমরা করছো, কিন্তু ঢাল জিনিসটা কি সেটাই তো তোমরা অনেকে জানো না বা বুঝো না। একটু সিম্পল ভাষায় বলে দিই, সেটা হচ্ছে যেভাবে যেই রেখে নিও কেউ, তুমি মনে করো রেখাটা আমি এই রেখাটা নিচ্ছি, নিলাম, সবসময় মাথায় রাখবা ঢালের সংজ্ঞাটা একটু মাথায় ঢুকায় নেই। এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এইটা এক্স অক্ষের ধনাত্মক দিক হতে ওই রেখা পর্যন্ত যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ওই রেখা পর্যন্ত যে কোণটা পাবো সেটা থিটা, তার ট্যানজেন্ট ঢাল বলা হয় বা ট্যান। থিটার সাথে ট্যান লাগাও, ঢাল হয়ে গেছে। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন রেখা যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলা হয়। সিম্পল, কোনো ঝামেলা নাই। তুমি যেইভাবেই রেখা আঁকো, আঁকো একটা রেখা, তুমি এইভাবে একটা রেখা আঁকছো, তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে এখানে এক্স অক্ষ থেকে তার কোণটা নাও। যদি রেখাটা এরকম হয় এখান থেকে এই কোণটা নাও, রেখাটা যদি এরকম হয় এখান থেকে ধনাত্মক দিক থেকে এই কোণটা নাও। সোজা কথা, তোমার রেখাটা যেভাবেই আসে না কেন তুমি শুধু এক্স অক্ষ ধনাত্মক দিক থেকে কোণটা নিবা, তার সাথে ট্যান লাগাবা, সেটাই ঢাল। এই হচ্ছে ঢালের মোটামুটি কনসেপ্ট। আর একটা ব্যাপার, চিত্র দেখাবো এখন একটু, চলো। এটা কি আলোচনা করলাম আমরা, ওয়াই ইকুয়াল টু, আচ্ছা সরলরেখার তোমার যদি ঢাল দেওয়া থাকে এম, মনে করো তুমি এম ঢাল বিশিষ্ট কোন রেখার সমীকরণ কি হবে। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। কি বললাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আবারও বলি, ওয়াই আর এক্স এর দিকে তাকাও, দেখো পাওয়ার কত, এক এক। এই কারণে সরলরেখা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটার গ্রাফটা কেমন হয়, এটা গ্রাফ হবে সবসময় মাথায় রাখবা এরকম। কথা হচ্ছে আপনি মন মতো আঁকলেন এরকম, এরকমই, হ্যাঁ এরকম না, জাস্ট এরকম। কেন এরকম, কারণ এটা ওয়াই অক্ষকে ছেদ করবে। দেখো এটা লাল কলম দিয়ে দেখাই, মূল বিন্দু থেকে সবসময় নিবা ওয়াই অক্ষরে কতটুকু ছেদ করছে সেই অংশটা। এই যে এই বিন্দু রেখা কল্পনা করে এতটুকু, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে সি। এই যে দেখো সি পাইছো না, এই সিটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। আশা করি ক্লিয়ার যে সিটা কি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এবার যদি তোমার সি না থাকে, সি না থাকে মানে কি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ না থাকে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ না থাকে মানে এটা আবার কেমন কথা হলো, এটা হচ্ছে এরকম, মনে করো যে
আমি মূল বিন্দুতে কোনো রেখা গেছি, তাহলে সেই রেখার সমীকরণ কি হবে? সি বাদ দিয়ে দাও, সি তো জিরো, কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স। তার মানে যদি কখনো কোনো রেখার সমীকরণ দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স এই টাইপের, তাহলে বুঝবা এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। এখন তোমার এম এক্স প্লাস সি বা এম এক্স দিয়ে দেখাচ্ছে দেখে অনেকে কনফিউশনে পড়তে পারো। এটা অনেক ভাবে হইতে পারে। যেমন আমি তোমার বললাম ওয়াই ইকুয়াল টু 3x, এটাও মূল বিন্দুগামী সরল রেখা, এখানে ঢাল হচ্ছে 3। তুমি ধরে নাও আমি কিন্তু আন্দাজে বসাচ্ছি, মানে ক্যালকুলেশন গুলো হিসাব করে নিতে হবে, কারণ এখানে তো tan এর মানটা ফ্যাক্টর, যেভাবে হোক না কেন তুমি দেখবা আর কি। মানে সিম্পল এখানে এই ফর্মে যদি থাকে আর কি, এটা হচ্ছে আমার বলার মেইন ইন্টেনশনটা, যে তোমার কাছে যেই কোশ্চেনটা দেওয়া থাকবে ওটা তো ওইভাবে হিসাব নিকাশ করাই, তো এটা দেখে যদি তুমি বুঝো যে এটা কেমন, তুমি যেভাবেই আছে তোমার, মনে করো আমি তোমার দিলাম 3x প্লাস 2y ইকুয়াল টু 9, তুমি -9 ইকুয়াল টু 0, যেভাবেই দিই না কেন তোমার কাজ কি, এটা যদি y ইকুয়াল টু mx প্লাস c তে রাখতে চাও, তোমার কাজ হচ্ছে y রে সবসময় বামে রাখবা, তারপরে x ডান পাশে নিয়ে যাও, দেখো -3x প্লাস 9। এবার y এর সহগ এখানে কত? 1, এখানে y এর সহগ 1 বানায় দাও। 1 বানাইতে গেলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, ডাইন পাশেও 2 দিয়ে ভাগ করতে হবে, এটারও 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমার কাছে যাই আছে আমি এটাকে এই ফরম্যাটে নিয়ে যাব। দেখো y ইকুয়াল টু mx প্লাস c হয়েছে, কিন্তু এটা হচ্ছে m আর এটা কি c। সুন্দর। আশা করি গ্রাফ রিলেটেড এইগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, যদিও সামনে ক্লাস পাবা। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে তোমার এই সরলরেখা করতে গিয়ে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আসলে কি কনফিউশনে পড়ে যাই। যেমন তোমাদের 3.1টা বেসিক্যালি কি নিয়ে বললাম? কার্তেশীয় পোলার স্থানাঙ্কের রূপান্তর, তারপর হচ্ছে কি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, আর হচ্ছে কি ওই তোমার যেটা 9টা তোমরা ওই যে চ্যাপ্টার 11 কিন্তু করছো, যে দেখাও যে তোমার 4টা বিন্দু দিয়ে দিল, এইটা একটা রম্বস, এটা একটা সামান্তরিক, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা তোমার হচ্ছে বর্গ, এইগুলো তুমি কিভাবে প্রমাণ করবা এটা এখন দেখবো আমরা। যে আমি দেখলে যাতে বুঝতে পারি যে এটা কি, তো চারটার যে আমরা আলোচনা করবো সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন দেখো, যদি ফার্স্টে ত্রিভুজগুলো নিয়ে আলোচনা করি, দেখো তোমার কাছে যদি 3টা বিন্দু দেওয়া থাকে, যে কোনো ত্রিভুজ মনে করো 3টা বিন্দু দেওয়া আছে, তুমি এটা আঁকলাম মনে করো, তুমি কি করবা? তোমার ফার্স্ট কাজ, ত্রিভুজ যে কোনটা কি এটা তো আমরা আলোচনা করেছি তাই না? এখন কোন ত্রিভুজ কোনটা, এভাবে যেমন তোমার যদি বলে যে প্রমাণ করো যে এটা একটা সমবাহু ত্রিভুজ, তুমি করবা কি, এই যে 3 বিন্দু এভাবে বসায়া এ বি বি সি সি এ 3টা বাই করবা, বাই এ সি বাই করবা। যদি 3টা সমান হয়ে যায় সমবাহু ত্রিভুজ, কাজ শেষ। যদি 2টা সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজ, একটাও সমান না হয় বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজের বাহুভিত্তিক কেস এখানে শেষ। একটা কোশ্চেন আসে যে দেখাও যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ তোমরা কি এখানে কোণ নির্ণয় করবা? বিন্দু থেকে কিভাবে কোণ নির্ণয় করবা? অনেকে কনফিউশনে পড়ে যাও, কোনো কনফিউশনের দরকার নেই। সুন্দর কথা, দেখো অবশ্যই যেহেতু সমকোণী ত্রিভুজ বলছো তাহলে চিত্রটা তো এরকমই হবে যদি আমি বিন্দুগুলো বসাই, তাই না? তোমরা এখানে করবা কি, তোমাদের বিন্দুগুলো যেভাবে দেওয়া আছে ওইভাবে বের করবা, বের করে দেখবা যে অবশ্যই দেখবা এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই ফর্মেটে আসতেছে। মানে কি, মানে এই কথাটা কি আগে বলে ফেললাম না? আসলে দেখো তুমি ফার্স্টে করবা কি, এবি বিসি এসি 3টা বাই করবা, 3টা বের করবা, 3টা বের করে দেখবা যে যদি সমকোণী বলে অবশ্যই দেখবে যে বর্গ করলে যে কোনো দুইটা বর্গের যোগফল 3 নম্বরটা সমান হচ্ছে, এটা হলে সেটা সমকোণী ত্রিভুজ, কাজ আমাদের শেষ। সমকোণী ত্রিভুজ রিলেটেড কোনো সমস্যা আশা করি এখান থেকে হবে না। তোমরা এখান থেকে পাইলা সমকোণী ত্রিভুজে গেল। এরপর ত্রিভুজ রিলেটেড আর কোনো সমস্যা মনে হয় না আর আসে। তারপর আমরা একটু দেখি, দাঁড়াও, সমদ্বিবাহু সমকোণী এই, এখন যদি আমরা বলি দেখো যে তাহলে তোমার চতুর্ভুজ নিয়ে কি কি সমস্যা হইতে পারে, চলো সেগুলো দেখি। চতুর্ভুজ নিয়ে কি কি সমস্যা হতে পারে? চতুর্ভুজ অবশ্যই তোমাকে 4টা বিন্দু দিয়ে দিবে, x1 y1 x2 y2,
x3 y3 x4 y4, এরকম চারটা বিন্দু দিয়ে দিবে তোমাকে। চারটা বিন্দু দিয়ে এখন আমাদের কাজ কি? ফার্স্ট কাজ অবশ্যই যে বললাম, এটা বাই করো এ বি, বি সি, সি ডি অ্যান্ড এ ডি। আর আমি এমনি বলতেছি যে তুমি এভাবে করবা না, তোমার ফার্স্ট কাজ হবে কি জানো, বিন্দুগুলাকে রাফে আগে, এটা সবচেয়ে ভালো ওয়ে, খাতায় করতে হয় নট নেসেসারিলি, বিষয়টা সবসময় এরকম না। তুমি একটু রাফে করবা, রাফে করে বিন্দুগুলোকে বসাবা। আর বসাবা কিভাবে, এটার জন্য গ্রাফ পেপার লাগবে না, খাতার ভেতরেই তুমি মনে করো 2 3 তোমার আনুমানিক হিসাব অনুযায়ী তুমি একটা স্কেচ কল্পনা করো না, যেখানে 2 ঘর যাবো আমি, এদিকে 3 ঘর যাবো, একটা বিন্দু নিলাম। তারপরে এরকম মনে করো -3 2 এখানে গেলাম। তারপরে মনে করো -3 -4 এরকম একটা বিন্দু। এগুলো তুমি মার্ক করো না। তারপর তুমি এগুলো তো নাম দিছো তুমি অলরেডি, তাই না? হয় নাম দেয়া আছে অথবা তুমি ধরে নিছো এবিসিডি করে ধরছো। এবার তুমি এগুলোকে কি করবা, তোমার হিসাব অনুযায়ী এটাকে আমি বের করবো, এ বি বি সি, সি ডি এডি চারটা বের করবো। এই চারটা যখন তুমি বের করবা, এখন হচ্ছে কাজ, সবসময় মাথা রাখবা, যদি বলা হয় এটা একটা বর্গ প্রমাণ করো, অবশ্যই কি পাবা দেখো, এ বি বি সি, সি ডি আর এডি সমান পাবা। আবারও বলি, যদি বলা হয় বর্গ নাকি রম্বস, কনফিউশনে তোমরা এইগুলাতে পড়ো, বর্গ না রম্বস, এটা যাতে কনফিউশনে না পড়ো সেটা দেখাচ্ছি দেখো। বর্গ রম্বস উভয় ক্ষেত্রে চারটা বাহু সমান, বর্গ রম্বস উভয় ক্ষেত্রে চারটা বাহু কি সমান হবে। তাইলে আলাদা করবো কিভাবে, ডিফারেন্সিয়েট কিভাবে করব, একটু আমরা চিত্রটা দেখি। বর্গ হবে দেখো, আবারও বলতেছি আমার চিত্রের অবস্থা খুব বাজে, আমি অত্যন্ত দুঃখিত, তোমরা বুঝে নিও। দেখো এই হচ্ছে বর্গ মনে করো, এখানে চারটা বাহু কি বললাম আমি, সমান বললাম, যদিও সমান হয় নাই, তোমরা ধরে নাও সমান হয়েছে, চারটা বাহু সমান, এটা হচ্ছে বর্গ। আর এই হচ্ছে রম্বস, এখানে কিন্তু চারটা বাহু সমান। আচ্ছা, এটা রম্বস লিখি কেন, দুইটার ক্ষেত্রেই চারটা বাহু সমান হবে। তাহলে তুমি ডিফারেন্সিয়েট করবো কিভাবে আমরা, প্রথম কথা হচ্ছে যেটা আমরা বের করতে পারবো না কি কোণ, প্রতিটা যদি বলা হয় বর্গ, বর্গে চারটা কোণই সমকোণ হবে, রম্বসের একটা মানে সমকোণ না। আর সমকোণ কি বের মানে করে দেখাবো না, দেখাবা কেন জানো, বর্গের ক্ষেত্রে কর্ণ দুইটা সমান হবে। তার মানে তুমি যেভাবে নাম্বারিং করবা, তোমার নাম্বারিং অনুযায়ী কিন্তু বলতেছি, যেভাবে করবো ওইভাবে দেখবা। আমার হিসাব অনুযায়ী আমার মানে কি বলে এটাকে, মানে কর্ণ দুইটা কি কি হবে, কৌণিক বিন্দুগুলো কিন্তু কর্ণ হবে। এটার এ আর এর কৌণিক বিন্দু কি সি, বি এর কৌণিক বিন্দু কিন্তু ডি। তাহলে কর্ণ এসি সমান হইতে হবে কর্ণ বিডি। এই দুইটা সমান হবে কখন, যদি বলি আমি কি বর্গ, বর্গ হলে সমান। কিন্তু তুমি এটা নিজেই দেখতে পারতেছো, তুমি যখন খাতায় আঁকবা তুমি দেখবা এই কর্ণটা একটু ছোট, এই কর্ণটা বড়, বুঝাই যায়। তাহলে অবশ্যই এখানে কর্ণ এসি তোমার কর্ণ বিডি এর সমান হবে না, কখনোই না। এই দুইটা দিয়ে হচ্ছে বর্গ না রম্বস আমরা মানে আলাদা করতে পারি, এক নম্বর কাজ। এবার বর্গ রম্বসের কেস গেল, এবার কি আয়তন না সামান্তরিক, দেখো কাজ কিন্তু সেম, চারটায় বের করতে হবে। চারটা বের করার পরে দেখো, যদি বলা হয় আয়ত নাকি সামান্তরিক, দেখো আয়তক্ষেত্র হবে
আয়ত নাকি সামান্তরিক, চারটা বাহু বের করব, অবশ্যই দেখবো আমরা বিপরীত বাহুগুলো দেখবা সবসময় সমান হয়, উভয় ক্ষেত্রেই দেখবা এবি আর সিডি সমান হবে, আবার দেখবা বিসি আর এডি সমান হয়েছে, এখানেও সেম দেখবা এবি আর বিডি, এবি আর তোমার হচ্ছে সিডি সমান হয়েছে বিসি আর এডি, বিসি আর এসি সরি নাকি এডি, বিসি এডি, তাহলে এখানে এডি হবে, বিসি এডি সমান হবে। এই দুইটা জিনিস উভয় ক্ষেত্রে সমান হবে, মানে আয়ত বা সামান্তরিকের সংজ্ঞা এটা, যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এই দুইটা কিন্তু উভয় সেম। যখন তুমি আয়ত পড়বা তখন সমান এবং সমান্তরালের পরে বলবা এবং কর্ণ দুইটা সমান, কর্ণ দুইটা কি সমান, তার মানে আয়তক্ষেত্রে কি হবে, কর্ণ এসি সমান হবে তোমার কর্ণ বিডি, তাহলে আমার আয়ত হয়ে যাবে। আর সামান্তরিকের সময় তোমার কর্ণ এসি সমান হবে না কর্ণ তোমার হচ্ছে বিডি, এখানে আমরা দেখো এটা আর এটাও দেখলে বোঝা যায় যে এটা বড়, নট ইকুয়াল টু সাইন নিলাম, এখানে কর্ণ সমান হবে না, এখানে কর্ণ সমান হবে, সোজা কথা, এত কথা পেছানোর কিছু নাই, আয়তনের সামান্তরিক এইভাবে বের করতে হয়, শেষ। তোমাদের মোটামুটি ভাবে 7.1টা এই রিলেটেডই, যা করবা এখান থেকে দেখবা যে এখানে পেয়ে যাবে, সমস্যা।